আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান উপদেষ্টা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে বাতিলের দাবিতে রাজধানী সহ সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি। শনিবারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। এবং ঝালকাঠির গাবগান চ্যানেলের নাম্যতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা ও মোংলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘ বিরতি ব্যবধানে এলেন এই বিশ্ববিদ্যালয়েরই এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। প্রায় 23,000 শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সনদ। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম। সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। গরজ না থাকলে, ইচ্ছা না থাকলে সবকিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষ করা যায়, কিন্তু কেউ করে নাই কোনোদিন। আমরা কেন করব? একটা শিক্ষা লাভ হলো, এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার। সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তেবাকা খামার চাষ করতে গিয়ে যে সমস্যা হলো, ইরিধান চাষ করতে হলে লাইন ধরে রোপা লাগাতে হয়, আর এমনি ধান লাগাতে হয়, ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায়। এখানে কষ্ট করতে হয়। মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, এমনটা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী। আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। এর আগে চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলো আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এইসব কথা বলেন তিনি। এই বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে তার প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। চট্টগ্রাম বন্দর হলো ভরসা।
আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা প্রচার হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা এক পয়সা খরচ করবো না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যে কোনো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রো ভিসি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে সদস্যরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে গুরুত্ব না দিয়ে বিশেষায়িত খাত নিয়ে সরকার অধ্যাদেশ জারি করেছে, যা মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। শারফু আলমের রিপোর্ট। আইএমএফের ঋণ পেতে শর্ত মেনে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বাতিল করে নতুন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করা হয়। এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশজুড়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। এনবিআরের আওতাভুক্ত সকল যে ভ্যাট, কাস্টমস এবং আয়করের অফিস, সেই অফিসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে দাবি, সে দাবির প্রতি সরকারের সমর্থন থাকবে এবং আমাদের সাথে আমাদের দাবির বিষয় বা আমাদের মতামতের বিষয়কে তারা মূল্যায়ন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে জানিয়ে কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ ফলাফল না পাই, আমরা শনিবার বিকেল 3টায় আবারও আমরা সমবেত হব জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এবং সেখান থেকে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব। দেশজুড়ে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে কলম বিরতির আন্দোলনের আওতামুক্ত থাকছে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নাটোরের নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে কলেজের আমতলায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামালপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সরকারি আশিক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন ও সদস্য সচিব রকিবুল ইসলাম। এ সময় সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের 4 আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র জনতার উপর হামলার ঘটনা দায়ের করা মামলায় এজাহারযুক্ত আসামি তারা। রাজশাহী নয়, সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। জেলার সর্বোচ্চ মানুষ এতে অংশ নেন। জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জেলা সুজনের সাধারণ সম্পাদক মোনার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান এই সময় বক্তব্য রাখেন। ঝালকাঠির গাবখান চ্যানেলের নামতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মোংলা সহ বিভিন্ন নৌবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এই চ্যানেল খনন করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দাবি নৌযান চালকদের। এদিকে শীঘ্রই খনন কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউ কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দিন দিন নাব্যতা হারাচ্ছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেল। দীর্ঘদিন কার্যকর ড্রেজিং না করায় জেগে উঠেছে চর। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ, স্টিমার, পণ্যবাহী ট্যাঙ্কার ও জাহাজ। বর্তমানে ভাটির সময় এই চ্যানেল দিয়ে মাঝারি আকারের জাহাজও চলতে পারছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জোয়ারের জন্য। ফলে জাহাজ চালকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে আমরা যাব মোংলা, কিন্তু ঝালকাঠি আসার পরে গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না। আমরা এখানে আছে, অনেকগুলো জাহাজ আছে, আমরা যাইতে পারি না। আর এখানে পানি কম থাকে শেষ ভাটায়, তার কারণে আমরা ঢুকতে পারি না। পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্র পথ ধরে। চ্যানেলটির এক প্রান্ত দিয়ে জাহাজ ঢুকলে বন্ধ রাখতে হয় আরেক প্রান্ত। অনেক সময় প্রায় 200 কিলোমিটার পথ বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে আসতে হয় বড় নৌযানগুলোকে। গত নভেম্বরে নৌ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের উদ্যোগ নিলেও খনন শুরুর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় কাজ। বিআইডব্লিউটিএ বলছে হাইড্রোলিক মেশিন খারাপ হওয়ায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে, ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু হবে। ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা কিছু মাটি কাটছিও, একটা কাটিং আমরা শেষ করে ফেলছি। এই তো কিছুদিন আগে ড্রেজারটা একটু যান্ত্রিক সমস্যা হয়েছে, হাইড্রোলিক ইঞ্জিনের ট্রাবল দেখা দিছে। তবে সেটা মেরামতের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অলরেডি গ্রহণ করছি। ব্রিটিশ শাসনামলে গাবখান চ্যানেলের ঝালকাঠি অংশে প্রায় 10 কিলোমিটার নদী খনন করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব 200 কিলোমিটার কমে আসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্ধ মিল চালু, ন্যূনতম মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের পাওনা পরিশোধের 7 দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।
দুপুরে খুলনা প্রেস ক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী 16 মে বিকেল 4টায় সোনালী জুট মিল গেট থেকে জনতা মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও 20 মে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারণার নামে বিভিন্ন ব্যাংক ও জনসাধারণের 27 কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগে 30 মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আনোয়ার হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। নাবারণ সরকারের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তিনি বেনাপোল এবং যশোরের বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে 27 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্য সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার সাভার ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় লুটে নেওয়া 15 লাখ টাকার মালামালও উদ্ধার করা হয়। দুপুরে টাঙ্গাইলে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। গত 3 মে রাতে মধুপুরের মহিষমারা ইউনিয়নের অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা 250 কেভিএ সাব স্টেশনের ট্রান্সফরমার, জেনারেটর ও তারসহ প্রায় 15.5 লাখ টাকার মালামাল নিয়ে পিকআপে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া আখয়রা পচা মাংস রাখার দায়ে 3 হোটেল মালিককে 18,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পৌর শহরের সড়ক বাজার ও রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল উদ্দিন। এ সময় হোটেল 3টির ফ্রিজে একসাথে পচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার রাখায় হোটেল কাচ্চিমাটকে 10,000, তাজমহলকে 5,000 ও অতিথি হোটেলকে 3,000 টাকা জরিমানা করা হয়। পুলিশ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। জয়পুরহাটের আক্কেলপুরে শিশুকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে আক্কেলপুর উপজেলার চকবিলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা স্থানীয় ইউপি সদস্য পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা সাজিয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সহ বৃদ্ধ আলমের মুক্তির দাবি জানান গ্রামবাসী। আবহাওয়া অনুকূলে থাকায় ঢাকার সাভারে এবার আমের ফলন ভালো হয়েছে। সাভার হর্টিকালচার সেন্টার থেকে শুরু হয়েছে ফরমালিন মুক্ত আম সংগ্রহ। বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাচ্ছে সেখানে। এছাড়া উপজেলার বিভিন্ন আম বাগানে চলতি বছর হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি ও ফজলি সহ নানা জাতের আম চাষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাভারে উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আম সহ অন্যান্য ফল উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। শেরপুরে ঝিনাইগাতির দুপুরিয়া গ্রামে 50 জন কৃষকের 50 একর জমিতে সমলয় পদ্ধতিতে আবাদ করা বড় ধান কাটা শুরু হয়েছে। হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন। সমলয় পদ্ধতিতে বড় ধানের আবাদ করে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে, পাশাপাশি বেড়েছে ফলনও। আধুনিক এই পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে জমিতে চারা রোপণ এবং ধান কাটার কাজটিও হয়েছে যন্ত্রের সাহায্যে। এতে শ্রমিক সংকট সহ নানা প্রতিবন্ধকতা এড়িয়ে সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।